দেখুন, একটা প্রশ্ন না বারবার মাথায় উঁকি দিচ্ছে, আর যত উঁকি দিচ্ছে তত ভেতরে ভেতরে একটা আকুলি বিকুলি চলছে। এই যে আকুলি বিকুলি শব্দটা বললাম, এই শব্দ বন্ধনীটা ব্যবহার করলাম, তার পেছনে কারণ হচ্ছে বাংলার রাজনীতিতে বরাবর একটা ভারসাম্য থেকেছে। সেই ভারসাম্য কোথাও কি নড়বড়ে হয়ে পড়ছে? সেই ভারসাম্য কি ফেরানো যাবে? তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়েছে, তৃণমূলের অসংখ্য দল উপদল তৈরি হয়েছে, হয়তো আগামী দিনে আরও নতুন দল দেখা যেতে পারে যা তৃণমূল থেকে ভেঙে এসে তৈরি হবে, কিন্তু আজও তৃণমূল ইকুয়ালস টু মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথে হাঁটছেন বা কোন পথে হাঁটবেন সেটা নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বরূপ গোস্বামী, আজকালের সাংবাদিক, দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা। স্বরূপদার সঙ্গে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুরুটা এটা দিয়ে করব, এই প্রশ্নটা দিয়ে, সেটা হচ্ছে স্বরূপদা, কোথাও কি তোমার মনে হচ্ছে তুমি বাম ঘরানার লোক, তুমি দীর্ঘদিন বাম জামানা দেখে বড় হয়েছো, ছেলেবেলা থেকে দেখে বড় হয়েছো, কিন্তু একই সঙ্গে বাম জামানা যারা দেখেছে তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় উত্থানও দেখেছেন। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও কি তোমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে একটা শুরুর সম্ভাবনা রয়েছে? না, শেষ বলার মতো সময় এখনো আসেনি। আচ্ছা, মানে 73-এর পরেও তুমি বলছো প্রায় 72-73 বয়স তার। হ্যাঁ, বয়স 72-73 বছর বয়স, এটা মনে রেখেও বলছি। আবার তার বিধায়ক সংখ্যা 80 থেকে 15 বা 20-তে নেমে যাওয়ার পরেও বলছি। আচ্ছা আচ্ছা, কেন এখনো বিরোধী শক্তির ভর কেন্দ্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমি চাই বা না চাই, আমরা পছন্দ করি বা না করি, কারণ যত বিধানসভায় একটি শক্তিকে স্পিকার যতই মান্যতা দিক, যতই বিরোধী দল হিসেবে তাদের স্বীকৃতি দিন, এখনো আমার কাছে তারা গভর্নমেন্ট স্পন্সর্ড অপোজিশন। আচ্ছা, তার বেশি কিছু নয়। আচ্ছা, এটা খুব চমৎকার বললে, গভর্নমেন্ট স্পন্সর্ড। এটা সরকারের পৃষ্ঠপোষক বিরোধী ছাড়া কিছু নয়। আচ্ছা, এবং প্রতি মুহূর্তে প্রতিটি আচরণে তারা সেটা প্রমাণ রেখে যাচ্ছে, এবং বিধানসভার ভিতর সেটা প্রকট হয়ে পড়ছে। আমি বিধানসভার ভিতরটা খুব ডিপলি ফলো করি বরাবরই, যে কোনো দলের বা সরকারের বিধানসভার তার অ্যাক্টিভিটিসটা কি আমি অনেক বেশি করে নজর দিই, যত না মাঠ ময়দানটা দিই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়দের উপস্থিতি খুব কম। কজন বিধায়ক কেউ বলতে পারবেন না, কেউ বলবেন 15, কেউ বলবেন 10, কেউ বলবেন 12, হাতে কোনো 2-3 জন বেশি না। কেউ যদি একও বলেন ভুল বলবেন। কুণাল ঘোষ, স্বপনদেব চট্টোপাধ্যায় ছাড়া নাম খুঁজে পাওয়া যায়, অনেক কষ্ট করে তৃতীয় নামটা বের করতে হবে, কারণ তৃতীয় নামটা আজ আছেন কাল নেই, বা আদৌ আছেন কিনা। কিন্তু এদিকে 65 জন, আরো নাকি বাড়তে পারে। তারপরেও এই 65 জনের চেয়েও আমি কুণাল ঘোষকে এককভাবে এগিয়ে রাখবো। তিনি যে ভূমিকাটা পালন করছেন, কারণ তিনি পরিস্থিতি আইন কানুনটা জানেন, এবং সরকার পক্ষ কোথাও তাকে বেশি ভয় পাচ্ছে, অন্যদের পাচ্ছে না। এই 65 জন সম্বন্ধে সরকার একদম নিরাপদ, নির্বিষ বিরোধী, ধোঁড়া সাপ যেমন বলা হয়, এরা সরকারের সেখানে বলবেন। এদের সরকার নিজেই বিরোধী মনে করে না। আচ্ছা, সরকার বিরোধী মনে করে কুণাল ঘোষকে, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রায় মানে মশা মারতে কামান দাগার মতো আচরণ করছে। আচ্ছা, একটা বিতর্কে কুণাল ঘোষের নামটা নেই, কোনো কাটার দরকার ছিল না। 5 মিনিট বিতর্কে কুণাল ঘোষ কি বা বলতেন? একটা বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে একটা সরকার এসছে, বিরোধীরা সামান্যতম কিছু সমালোচনা করতেন, তাও এখন তো সকল হানিমুন পিরিয়ড চলছে। এমন নয় যে এখন তেড়ে ফুড়ে কেউ সমালোচনায় নেমে পড়ছে। সবাই মোটামুটি পক্ষেই বলছেন, বা সময় দেওয়ারই পক্ষে, অন্তত 6 মাস তো দেখবেন সবাই। এবং সবাই বিরোধীরাও সবাই বলছেন এখন দেখা দরকার, এবং অনেক সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটাও ঘটনা। অনেক সদর্থক পদক্ষেপ মানে চোখে পড়ছে, সেটা অস্বীকার করবো না। কিন্তু তারপরে এত বিতর্কের মধ্যেও বেশ কিছু পজিটিভ দিক অবশ্যই আছে, এটা জোর করে গলার জোর অস্বীকার করা যাবে না। সদর্থক পদক্ষেপ আছে, আবার কিছু অতি উৎসাহে কিছু বাড়াবাড়িও আছে, কিছু অনভিজ্ঞতা জনিত ত্রুটি আছে। এবার কুণাল ঘোষকে আটকানোর জন্য প্রথমেই হঠাৎ করে স্পিকার মার্শাল ডাকতে হলো। মার্শাল ডেকে স্পিকার থেকে বের করে দিলেন, কোনো দরকার ছিল না, এতখানি কামান দাগার কোনো দরকারই ছিল না। এবং স্পিকার বললেন নজিরবিহীন ঘটনা, এমন নাকি আগে কোনো ঘটেনি। আমার ভাবতে অবাক লাগছে, স্পিকার মার্শাল দিয়ে বের করে দেওয়ার ঘটনা আমি আমার চোখে অন্তত 20 বার দেখেছি। আচ্ছা, মানে বিধানসভায় এরকম ঘটনা আকছার হয়েছে, অন্তত 20 বার ঘটেছে, নাম ধরে ধরে বলে দিতে পারি। তো সেখানে এটা স্পিকার কাছে কেন নজিরবিহীন মনে হলো? এবার উনি প্রথম দেখছেন, তাই বলে বিধানসভায় নজিরবিহীন কেন হবে? উনি প্রথম দেখছেন, ঠিক আছে, উনি বলতে পারেন আমার জীবনের প্রথম। এবার পরের দিন হঠাৎ করে তার এগেনস্টে একটা প্রিভিলেজ মোশন আনা হলো। শঙ্কর ঘোষ, পরিষদীয় মন্ত্রী, তিনি একটা প্রিভিলেজ মোশন আনলেন কুণাল ঘোষের বিরুদ্ধে। প্রিভিলেজ মোশন কি কি কারণে আনা যায়? মূলত সভার সম্মানহানি ঘটনা, বা কোনো সদস্যের কোনো অধিকার হরণের ঘটনা থাকলে প্রিভিলেজ মোশন আনা যায়। তো কুণাল ঘোষ বলতে গেছিল আমার নামটা নেই কেন, আমি তো একজন নির্বাচিত বিধায়ক, এবং আমিও একটা অংশকে রিপ্রেজেন্ট করি। তোমরা যদি 65 জনকে রিপ্রেজেন্ট করো, তাহলে আমিও 15 জনকে রিপ্রেজেন্ট করি, তা আমার 15 জনের মধ্যে তো আমার একটা নাম থাকবে। অবশ্যই, সেইটা উনি বলতে গেলেন, এবং সেটাকে কোনো কথা না শুনে বের করে দেওয়া হলো। পরের দিন থেকে প্রিভিলেজ মোশন আনা হলো। এবার ঘটনা হচ্ছে, এটা মানে ছেলে জন্মানোর আগেই তার জামা কাপড় কিনে ফেলার মতো।
কোনো কারোর বিরুদ্ধে প্রিভিলেজ উঠলে তাকে প্রিভিলেজ কমিটিতে পাঠাতে হয়। পদাধিকার বলে সেই প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান হয়ে থাকেন ডেপুটি স্পিকার। কুণাল ঘোষকে যখন মানে প্রিভিলেজ মোশন আনা হলো, প্রিভিলেজ কমিটি গঠিত হয়নি। আচ্ছা, তাহলে স্পিকার পাঠাবেন কার কাছে? মানে তোমার কি কোথাও এটা মনে হয় খানিকটা আইন বহির্ভূত ব্যাপার হয়ে গেল? নজিরবিহীন বলতে পারি। আচ্ছা আচ্ছা, পদাধিকার বলে মানে প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান হয়ে থাকেন ডেপুটি স্পিকার। তো আমাদের রাজ্যে ডেপুটি স্পিকার কে? কেউ তো নেই, আমি অন্তত জানি না। তাহলে স্পিকার কার কাছে পাঠাবেন? সেই কমিটি পর্যালোচনা করে দেখবেন অভিযোগটা যথার্থ কতটা, সত্যি প্রিভিলেজ আনার মতো বিষয় কিনা, সত্যি এটা সভার মর্যাদা হানির মতো ঘটনা কিনা, বা ঘটনা হলে কতটা। অনেক রকম শাস্তি আছে। সতর্ক করে ছেড়ে দেওয়া যায়, ভৎসনার বিধান আছে, 1 দিন বা 2 দিনের জন্য সাসপেন্ড করা যায়, প্রয়োজনে পুরো সেশনের জন্য সাসপেন্ড করা যায়, জেল দেওয়া যায়, বিধানসভার ভিতর কাঠগড়া তৈরি করে 1 দিনের জেলেও দেওয়া যায়, সে নজির আছে। আবার সে নজির আছে। আচ্ছা, কাকে দেওয়া হয়েছিল? অরুণাভ ঘোষকে। আচ্ছা, পরে বলছি এটা। আচ্ছা, তো জেল দেওয়ার বিধান আছে, মানে প্রতীকী জেল, 3-4 ঘন্টা জেলে থাকবেন, আবার ছেড়ে দেওয়া। আচ্ছা আচ্ছা। আবার প্রয়োজনে খুব মারাত্মক অপরাধ হলে সদস্যপদ খারিজের মানে বিধানও আছে, নজির নেই কিন্তু বিধান আছে। তো এবারে ঘটনা হচ্ছে এরা কোনটা বিধান? স্পিকার তো নিজেই অলরেডি তাকে বহিষ্কার করে দিয়েছেন মার্শাল দিয়ে। তাহলে এক অপরাধে 2বার শাস্তি তো হতে পারে না। প্রথম দিনই শাস্তি স্পিকার দিয়ে ফেলেছেন, এরপর প্রিভিলেজ কমিটি নতুন আর কি বিধান দেবেন? আচ্ছা, একবার তো শাস্তি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার বলতে পারেন ক্ষমা চেয়ে নিন, তো সেটাও নিজে চেয়ে নিয়েছেন। পরের দিন কুণাল ঘোষ স্বতঃপ্রণোদিত ভাবে নিজেই বলেছেন যে আমার কোনো এরকম উদ্দেশ্য ছিল না, কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছিল, তাই আমি প্রতিবাদ করেছিলাম, এটা আমার প্রতিবাদ একটা পন্থা। তো তার জন্য এত মানে প্রিভিলেজ মোশন টোশন এসব ব্যাপার মানে ঢক্কানি না কি দরকার, এসবের কি দরকার ছিল? আমাকে এত ভয় পাওয়ার কি আছে? সত্যি কোথাও না কোথাও ভয় পাচ্ছেন। এবং সরকারের একটু সহিষ্ণু হওয়া দরকার। সরকারের যদি সহিষ্ণুতা না থাকে, একটা সরকার সেই প্রকৃত সরকার, বিধানসভায় কিছু বিরোধী প্রশ্ন নিতে হবে। আমার বিরুদ্ধে একজন বল করছেন, সব ফুলটস দেবে না, একটা বাউন্সার আসবে অবশ্যই, তাই তো। আমি কখনো সেটা ডাক করবো, কখনো সেটা হুক করবো। এবার সবই যদি ওয়ানডে ক্রিকেটের মতো কোনো বাউন্সার দেওয়া যাবে না, কাঁধের উপর বল তুলে নো বল, তাহলে বিরোধী বিধায়কদের কাজ সরকারের প্রশস্তি হতে পারে না। এখন তো বোলারদের কথা ভেবে ওয়ানডেতেও একটা বাউন্সার রাখার ব্যবস্থা করা হয়েছে। তো এবারে বিরোধীরা কিছু অপ্রিয় প্রশ্ন করবেন, তো সেটার জন্য এত মানে কণ্ঠরোধ করার কোনো দরকার নেই, কোনো দরকার পড়ে না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গতকাল পাবলিক অ্যাকাউন্টস কমিটির ঘোষণা হয়েছে। প্রথা অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে থাকেন বিরোধী দলের কোনো বিধায়ক, এবং সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির এখতিয়ার কি, তারা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্ট দেখতে পারেন, অ্যাক্সেস করতে পারেন। সেই রিপোর্টের ভিত্তিতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে সরকারকে ফোর্স করতে পারেন। এই জায়গাগুলো ত্রুটি আছে, এগুলো ব্যবস্থা নেওয়া হোক। এই জায়গায় আয় ব্যয়ের সামঞ্জস্যপূর্ণ নয়, এই জায়গাগুলো ব্যালেন্সটা রাখার জন্য, এই জায়গায় অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছে, এই জায়গাটা স্বচ্ছতার অভাব রয়েছে, এই অফিসারকে সাসপেন্ড করা দরকার, এই অফিসারকে শোকজ করা দরকার। তারা একটা শাস্তি বিধান করেন। তারা যে কোনো জেলার ডিএম কে ডেকে পাঠাতে পারেন, চিফ সেক্রেটারিকে ডেকে পাঠাতে পারেন, তার কাছে কৈফিয়ত চাইতে পারেন, এটা কোন নির্দেশ বলে হয়েছে, এটা কার নির্দেশে আপনি করলেন, এই খরচটা এত খরচ করতে হলো কেন। তো এরকম একটা পাওয়ারফুল কমিটি, তার চেয়ারম্যান এমন একজনকে করা হলো, কানাইয়ালাল আগরওয়াল। তিনি এসব সিএজি রিপোর্টে এক কথা মানে পড়তে পারেননি সন্দেহ। তার পেটে একটু বিদ্যাটা লাগে। আমি কারোর ব্যক্তিগত শিক্ষা নিয়ে কটাক্ষ করা উচিত নয়, কিন্তু যিনি এরকম একটা চেয়ারে বসবেন তার পেটে কিছুটা শিক্ষা লাগে। এই যে অরুণাভ ঘোষ তুই বললি, সেই প্রসঙ্গে আমি বলছি, অরুণাভ ঘোষকে আবার প্রিভিলেজ কমিটি ডেকে পাঠিয়েছিল। আচ্ছা, অরুণাভ ঘোষ স্পিকার সম্বন্ধে মন্তব্য করেছিলেন যে স্পিকার অনেকটা রবি ঘোষের, ওই ধন্যীমের সিনেমায় রবি ঘোষের মতো। আচ্ছা, রবি ঘোষ যেমন ওই রেফারি হয়েছিলেন ওই খেলাটায়, ওই গ্রামের জমিদারের দিকে তাকিয়ে থাকতেন। জহর রায় তিনি বললে বাঁশি বাজাবেন, তিনি বললে গোল বাতিল, তিনি বললে অফসাইড। তো স্পিকারও কোনো এখান থেকে তাকিয়ে থাকেন, মানে ইঙ্গিতটা ছিল মমতা ব্যানার্জি, তিনি বললে স্পিকার অ্যালাউ করবেন, তিনি না বললে করবেন না। তো সেইটা স্পিকার মনে করেছিলেন তার নাকি সম্মানহানি হয়েছিল, তখন প্রিভিলেজ কমিটি ডেকে পাঠানো হয়েছিল। ঘটনাচক্রে তখন ডেপুটি স্পিকার ছিলেন সোনালী গুহ। আচ্ছা, স্পিকার তিনি চেয়ারম্যান। আচ্ছা, অরুণাভ ঘোষের সঙ্গে সোনালী গুহের সম্পর্ক একসঙ্গে বেড়ে ওঠা, অরুণাভ ঘোষ অনেক সিনিয়র নেতা, সোনালীকে তুইতকারি করেন। এবারে তার অরুণাভ ঘোষের ব্যাখ্যা চাওয়া হয়। অরুণাভ ঘোষ ওই মিটিংয়ে নিজের ব্যাখ্যা দেন হাজির হয়ে, যে এই কারণে আমি বলেছি, কারণ স্পিকার তার নিরপেক্ষতা বজায় রাখছেন না, স্পিকার যে আচরণ করছেন এটা অতীতে কোনো বিধানসভায় স্পিকার করেননি। স্পিকার সরকার একতরফা খেলছেন, এমন রেফারি যিনি একতরফা খেলে যাচ্ছেন, বিরোধীরা মিনিমাম স্পেসটাও পাচ্ছে না। তিনি তার মতো করে ব্যাখ্যা দিলেন, এই কারণে আমি বলেছি। কিন্তু প্রিভিলেজ কমিটি তার ব্যাখ্যায় সন্তুষ্ট হলো না। তারা স্পিকারের কাছে রিপোর্ট দিলেন, যিনি সভার মর্যাদাহানি করেছেন, স্পিকারের মর্যাদাহানি করেছেন,
বোধহয় 164 পাতা না কত পাতা রিপোর্ট তৈরি হলো একটা। আচ্ছা। ন্যাচারালি আমলারাই তৈরি করেন রিপোর্ট, তো আর ওই এমএলএরা তৈরি করেন না, আমলারাই তৈরি করেন। যে তলায় সোনালী ঘোষ সই, যেহেতু তিনি চেয়ারম্যান। বিধানসভায় ডেকে পাঠানো হলো অরুণাভ ঘোষকে, যে আপনার এগেনস্টে প্রিভিলেজ কমিটি এই শাস্তির সুপারিশ করেছে। অরুণাভ ঘোষ একবার পড়লেন, মোটামুটি বুঝে নিলেন কে করেছে, সইটা কার দেখি, সোনালী গুহর। উনি স্পিকারকে বললেন আমি এটা মেনে নিতে রাজি আছি, যা শাস্তি দেবেন, শুধু যে চেয়ারম্যান সই করেছে তাকে এক পাতা রিডিং করতে বলুন। ও যদি এক পাতা রিডিং করতে পারে, এটা যেটা লেখা আছে এক পাতা, 164 পাতা পড়তে বলছি না, একটা পাতা যদি রিডিং পড়ে দিতে পারে আমি সব শাস্তি মেনে নেবো। মানে মোক্ষম জায়গায় আঘাতটা করেছিলেন। তো সেই রকম প্রিভিলেজ কমিটি এমন লোককে চেয়ারম্যান করা হয়েছে যিনি এক পাতা রিডিং করার জায়গাতেও নেই। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, তো সেখানে গভর্নমেন্ট স্পন্সর্ড অপোজিশন থেকেই করতে হলো। অফিসিয়ালি দেখানো হবে তিনি বিরোধী বিধায়ক, কিন্তু কার্যত নন, কার্যত তিনি এইসিবির বিধায়ক। এবং কমিটি যে ফরমেশন হয়েছে সেই কমিটিতেও একতরফা ওই ঋতব্রত তৃণমূলের লোকেদেরই চেয়ারম্যান করা হয়েছে। 15টা কমিটি বিরোধীদের পাওয়ার কথা, তার প্রায় সবগুলোই ঋতব্রত কমিটির। নৌসাদ সিদ্দিকীকে একটা পদে দেওয়া হয়েছে, আর মেন তৃণমূলের ওই তৃণমূলের বোধহয় একজনকে বোধহয় অশোক দেবকে কোনো একটা হয়েছে, তিনি বয়সের ভারতে এমনিতেই নৌচু, আসতেই পারবেন না। সৌমদীপ চট্টোপাধ্যায় কোনো কমিটি চেয়ারম্যান নেই, কুণাল ঘোষ কমিটির চেয়ারম্যান নেই, এমনকি বিমান বন্দ্যোপাধ্যায় আগের 3টে টার্মের স্পিকার, তাকে কোনো কমিটির চেয়ারম্যান করা হয়নি। মানে এবং বাম কংগ্রেসের তরফ থেকেও কাউকে চেয়ারম্যান করা হয়নি, বাম কংগ্রেস থেকেও করা হয়নি। আচ্ছা, একতরফা ঋতব্রত তৃণমূল থেকে। আচ্ছা। তো সরকার কোথাও একটা অতিরিক্ত পক্ষপাতিত্ব করে ফেলছে স্পিকার, যে দরকার ছিল না। একটা কেউ বাম, কোনো একটা কমিটির বাম চেয়ারম্যান থাকলে এমন কিছু ক্ষতি হতো না, কারণ কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য তো সেই সরকারই থাকতো। এটা 20 জনের কমিটি, যার যেমন সদস্য সংখ্যা সেই অনুপাতে কমিটি হয়। 20 জনের কমিটিতে বামের কেউ যদি মুস্তাফিজুর রহমান যে চেয়ারম্যান হয়েও থাকেন, 14 জন তো মানে বিজেপির ছিলেন, 5 জন হবেন ঋতব্রত তৃণমূলের, 19 জন তো হয়ে গেল। ফলে চেয়ারম্যান একা কিছু করতে পারতেন না, কিন্তু এটা পোস্টটাকে সম্মান দেওয়া হতো। সেই বাম জমানাতেও এসিউসিআর 2 জন বিধায়ক ছিলেন, কিন্তু তার একজনকে চেয়ারম্যান করা হতো বরাবর, তার 2 জন বিধায়ক মনে রাখা হতো না। সেই পদ থেকে দীর্ঘদিনের বিধায়ক, সেই সিনিয়রিটিকে সম্মান দিয়ে তাকে চেয়ারম্যান করা হতো। বুঝতে পেরেছি। তো হ্যাঁ, এবার যেটা বলছিলাম, তৃণমূলের এখনো আসল তৃণমূল বলতে যেটা মনে হয়, সেটা 21শে জুলাই আরেকবার প্রমাণ হয়ে গেছে। মানে কোন অ্যাঙ্গেল থেকে প্রমাণ হলো? ভিড়ের দিক থেকে। আচ্ছা, ঋতব্রত মানে ভিড়, আস্থা, আবার কোথাও প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা, সব মিলিয়ে তুমি বলছো? সব মিলিয়ে। আচ্ছা, কারণ ঋতব্রত তৃণমূলের চেয়ারগুলো 65 জন বিধায়ক, যদি সবাই 10 জন করেও আনতেন তাও 650 চেয়ার ভর্তি হওয়ার কথা। এবং এদের সঙ্গে 4 জন 5 জন করে সিকিউরিটি থাকে, সিকিউরিটি ড্রাইভার। আমি ওই দিনকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি পুরো 21শে জুলাই 3টে তো সভা হয়েছিল, 3টেতে আমি উপস্থিত ছিলাম। আমি প্রথমে কংগ্রেসে গিয়েছিলাম, কংগ্রেসে খারাপ ভিড় হয়নি, কংগ্রেস 10,000-এর অ্যাকোমোডেশন চেয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল দেখে মোটামুটি 25-30 হাজার মানুষ এসছেন, গিয়েছিলেন। আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারপর ওখানটাতে গিয়েছিলাম ওদের মঞ্চে। আমি ওখানে কে নেই, মদন মিত্র থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাদের নাম মনে পড়ছে তোমার সবাই রয়েছে, কিন্তু মঞ্চের সামনে যে 3টে সারিতে 4টে সারিতে চেয়ার ছিল, সেই চেয়ারের অর্ধেকও ভরে। আমি অর্ধেক বললাম, এটা কিন্তু খানিকটা বাড়িও বলতে পারি। মানে আমি বলতে চাইছি যে আমি কিন্তু ভরা সবার সময় গিয়েছি, তখন গিয়ে দিয়েছি পেছন কিন্তু হুহু ফাঁকা। হ্যাঁ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই চত্বরটাতে ওই যে ন্যারো স্পেস, সেই চত্বরে কিন্তু যথেষ্ট ভিড় ছিল, বিপুল ভিড় ছিল। এবং আমি পরবর্তী সময়ে যাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে সব মিলিয়ে লোকের আসা যাওয়া মোটামুটি 1 লাখের ধারপাশে হবে আর কি। এবং অনেকে আসতে পারেননি, অনেককে আসতে বাধা দেওয়া, সরকার সর্বতোভাবে ওটা ব্যর্থ প্রমাণ করে চেষ্টা করছে। এই প্রথম সবচেয়ে ছোট জায়গাটা কিন্তু তৃণমূলকে দেওয়া হয়েছে, এবং এই প্রথম তৃণমূল কিন্তু স্বরূপদা কোথাও কিন্তু ডিম ভাত দেয়নি, কোথাও কিন্তু কর্মীদের খাবার ব্যবস্থা করতে পারেনি। তো এবার সবচেয়ে টালবাহানা করা হয়েছে তৃণমূলের সবার জায়গাটা দিয়ে। এদারে এক চান্স এদের শহীদ মিনার দিয়ে দেওয়া হয়েছে, এদেরকে এক চান্সে মেয়র দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল যে অনুষ্ঠানটার আদি 21শে জুলাই মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে হয় না, হতে পারে না। যাই হোক, 21শে জুলাই মানে এবং মমতা ব্যানার্জির সমর্থক, এটা যতই ঋতব্রত তৃণমূল এখানে করুক, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা রাজঘাটে দিল্লিতে করুক, শুভঙ্কর সরকাররা ওখানে করুক, যে যেখানে খুশি করুক, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকাতেও করুক, কিন্তু 21শে জুলাই মমতা ব্যানার্জি বাদ দিয়ে নয়। তো এই 21শে জুলাইয়ের পর দাবি সবচেয়ে বেশি যদি কারো থেকে থাকে তার মমতা ব্যানার্জি, ধারাবাহিকভাবে তিনি করে আসছেন, বাকিরা প্রথমবারই করছেন। তো সেখানে তাকে তার জায়গাটা নিয়ে সবচেয়ে টালবাহানা, তাকে 2000-এর বেশি লোক আনা চলবে না, এই জায়গায় একটা সাইডে করতে হবে, যত রকম শর্ত তার ক্ষেত্রে বেঁধে দেওয়া হলো। এবং নানা রকম তার মঞ্চ ভাঙচুর টাংচুর করার যে মমতা অভিযোগগুলো করেছিলেন, একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।
এবং সারা রাত তৃণমূল নেতৃত্বে রাত জাগতে হয়েছিল, সারা রাত জাগতে হয়েছে, শুধু শুধুই জাগেননি। নিশ্চয়ই সেই বিপদের আশঙ্কাটা ছিল। কল্যাণ ব্যানার্জি, মহামতিরা সারা রাত ছিলেন। পরের দিন এত বড় সভা, তারপরেও কিন্তু সারা রাত তারা অন্য থাকতে হয়নি, কিন্তু এবার থাকতে হয়েছে। কারণ কি না, মঞ্চের উপর নানাভাবে আক্রমণ আসছিল। সবটা যে সরকারি নির্দেশ হচ্ছে তা বলবো না, কেউ কেউ অতি উৎসাহী করছিলেন, অতি উৎসাহী সরকারের কাছে নাম্বার বাড়ানোর জন্য এটা করছিলেন। তো তারপরেও যে লোকটা হয়েছে, অন্তত আগের সভার ধারে কাছে হবে না, এটা প্রত্যাশিতই। আগের অন্যান্যবার যেমন সভা হয়েছে সেরকম হবে না। সরকার ক্ষমতা থেকে চলে গেছে, দল ভেঙে গেছে, তারপরেও মানুষ যারা এখনো বিরোধী রাজনীতি করেন, এখনো যারা তৃণমূল বলে গ্রামে গঞ্জে নিজেদের পরিচয় দেন, তারা মমতা ব্যানার্জির সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে পারেন। নেতারা হয়তো গেছেন, তাদের নিজের নিজের বাধ্যবাধকতা আছে, নিজেদের কারোর বাঁচার তাগিদ, তাদের বাধ্যবাধকতা আছে, তারা গেছেন। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ, এই এতজন 65 জন বিধায়ক, আচ্ছা তাদের এলাকায় কোনো কর্মসূচি নেই কেন? তারা কজন এলাকায় ফিরে গেছেন? তা তখন সরকারি প্রোটেকশনটাও পাবেন। ঋতব্রত যদি উলুবেড়িয়া যায়, পুলিশটাকে প্রোটেকশন দেবে, কিন্তু তাও যেতে পারছেন না। ডিম জাতীয় অনভিপ্রেত ঘটনা ঘটবে না। মানে সে গোদা বাংলায় একটা প্রায় বিজেপি একজন এমএলএ যা যা স্ট্রেচার উপভোগ করেন, এরাও তাই করবেন। এরাও বগলমে বিজেপি, এদের উপর কোনো আক্রমণ হবে না, তারপরে এটা যেতে করতে পারছেন না। 65 জনের কজন নিজের নিজের এলাকায় গেছেন, কজন নিজের এলাকায় গেছেন? কিন্তু এই 15 জন নিজের এলাকায় যেতে পারছেন। কুণাল ঘোষ রোজ বেলেঘাটে আড্ডা মারতে পারছেন, শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু রাসবিহারীতে ঘুরে বেড়াতে পারছেন, সমস্যা হচ্ছে না। কিন্তু এই 65 জন যারা নাকি প্রকৃত তৃণমূল, তারা কিন্তু নিজের এলাকায় আজও যেতে পারছেন না। কেন পাচ্ছেন না? কোথায় কিসের সমস্যা? কারণ এরা পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অনুব্রত মণ্ডল 2 দিন আগে এলেন, বললেন আমি 30,000, প্রথম দিন বলে আমি 10,000 লোক আনবো। পরে একবার গ্যাস খেয়ে হোক, যে কোনো কারণে হোক, বললেন আমি 30,000 লোক আনবো। 30টা লোক সঙ্গে আসেনি, 30টা লোককেও আনতে পারেননি। হয়তো চেষ্টাও করেননি, মুখে বলেছেন, চেষ্টা করলে হয়তো 100-2 দিন পারতেনও। কিন্তু উনিও জানেন যাই মঞ্চে আমি গেলেই হবে, বাকি জানার দরকার নেই। তিনিও আনার চেষ্টা করেননি, যার ফলে ওই দিন এত চেষ্টা করার পরেও তাদের কিন্তু মঞ্চ পুরো ফাঁকা ছিল। জনগণ প্রত্যাখ্যান করেছে। মানে এই যতই 65 জন বিধায়ক থাকুক, যতই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল বিরোধী দলনেতা হন, যতই তিনি সুবক্তা হন, কিন্তু মানুষের কাছে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তৈরি হয়নি। এবং যদি এরা নিজেদের ইয়েতে দাঁড়ান, 65 জনের মধ্যে 2-3 জন ছাড়া কেউ 2000 বেশি ভোট পাবেন না। এরা বড় যে নোটার সঙ্গে লড়াই করতে পারেন। অধিকাংশ আসনে এদের লড়াইটা হবে নোটার সঙ্গে, এখন যা পরিস্থিতি। পরে সরাসরি বিজেপি হয়ে গেলে কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত এদের এই 65 জনের যে স্ট্রাকচার, এরা নোটার সঙ্গে লড়াই করতে পারে। নোটার এবং অর্ধেক জায়গায় নোটার থেকেও কম পাবে। কিন্তু এখনো পর্যন্ত যদি যে কোনো ভোট হোক, নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি 41% ভোট পেয়েছিলেন। এত থাকবে না, আমি ধরে নিলাম কমে যাবে। সরকারে থাকার জন্য অনেকে দিয়েছিলেন। যদি 20%ও হয়, সেটা মমতার দিকেই হবে, এদের দিকে। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে দেখেই হবে। এখনো গ্রামগঞ্জের মানুষের কাছে তৃণমূল মানে মমতা ব্যানার্জি। সে ভালো হোক, মানে তার 1000টা কাজ নিয়ে সমালোচনা থাকতে পারে, ন্যায্য সমালোচনাও থাকতে পারে, তার অনেক অপশাসনের 1000টা ফিরিস্তি পেশ করা যাবে, কিন্তু তারপরেও মানুষের কাছে মানে বিজেপি বিরোধী শক্তি বলতে এতদিন ভোটের ন্যারেটিভটি ছিল অন্যরকম। যেটা বিজেপি ধরে নিচ্ছে তারা জিতেছে, কিন্তু ঘটনা হচ্ছে গণতন্ত্র যেমন কাউকে গ্রহণ করে, তার চেয়েও বেশি করে কাউকে প্রত্যাখ্যান করে। যেমন শুভেন্দু অধিকারী মানে বিজেপিকে গ্রহণ করেছে, তার চেয়ে অনেক বেশি মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, যে কোনো কারণেই হোক, এলাকাগত সমীকরণের কারণেই হোক। প্রথমে এটা প্রত্যাখ্যানটা প্রথমে, তারপরে গ্রহণ। প্রত্যাখ্যান এবার কাকে গ্রহণ করে? কাউকে গ্রহণ করতে হয়, বিকল্প ছিল বিজেপি। 77-এ তাই হয়েছে, 2011 তাই হয়েছে, 2026-এ তাই হয়েছে। তবু 2011 তৃণমূল একটা শক্তিশালী বিরোধী হিসেবে উঠে এসেছিল, তবু একটা সংগঠনটা ছিল। বিজেপির আবার বলছি, এত ভোট পাওয়ার পরেও বলছি, শুনতে খারাপ লাগবে, বিজেপি এমন একটা দল, এমন একটা নির্বাচনে জয় যে পুরোটাই অন্যের ঘাড়ে ভর করে। আমার একটা বাড়ি আছে, আমার বাড়ি ধরা যাক, আমার বাড়ি করতে 10 লক্ষ টাকা খরচা, আমার 8 লক্ষ টাকা নিজের আছে, আমি 2 লক্ষ টাকা ধার দেনা করে করতে পারি, বন্ধুর কাছে ধার চাইতে পারি, এর কাছে 50,000, ওর কাছে 1 লাখ করে আমি আস্তে আস্তে শোধ দিয়ে দেবো। এটা তখনই সম্ভব যদি 8 লাখ আমার নিজের থাকে। কিন্তু আমার আছে 2 লাখ, আমি 8 লাখ ধার করি, এই ধার শোধ করতে করতে আমাকে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। বিজেপির যে ভোট ব্যাংক, আবার বলছি, ভোটার কারোর কেনা গোলাম নয়, ভোটারের গায়ে স্ট্যাম্প মারানো সে কার। বিজেপির যত সংখ্যক ভোটার, এর মধ্যে বিরাট সংখ্যক বামের ভোটার আছে, যারা
যত না বিজেপি তার চেয়ে বেশি বাম, কিন্তু তারা তৃণমূল বিরোধী। তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে শিক্ষা দিতে হবে। এই মুহূর্তে বাম পারবে না, অতএব বিজেপি দাও। অন্তত এরকম অসংখ্য মানুষকে আমি চিনি যারা বিজেপি পন্থী নন, তারা তৃণমূল বিরোধী। তাদের যদি দাঁড়িপাল্লায় মাপা হয় কতটা তৃণমূল বিরোধী কতটা বিজেপি পন্থী, দেখা যাবে তৃণমূল বিরোধী পন্থাটা অনেক বেশি। সেই কারণে এখন বামকে দেওয়া মানে ভোট নষ্ট করা, তাদের মনে হয়েছে তাহলে বিজেপিকে দিই, এ হারাতে পারবে, আগে হারুক তারপর দেখা যাবে। ফলে এই মানসিকতাতে কিন্তু অনেকে বিজেপি দিয়েছে। এটা ঘটনাচক্রে বিজেপি নিজেদের ভোট ভেবে নিচ্ছে। কিন্তু গ্রাসরুট লেভেলে এখনো বহু কেন্দ্র আছে যেখানে বিজেপি এজেন্টও দিতে পারেনি, বামেদের এজেন্ট ছিল। সেখানে সিপিএম এর সক্রিয়ভাবে 10টা কর্মী ছিলেন, ভোট হয়তো 134টা পেয়েছেন। 134টা ভোট পেলেও 50টা সক্রিয় কর্মী ছিলেন, বুথে বসা 10 জন লোক ছিলেন। কিন্তু বিজেপির কোনো বুথে বসার লোক ছিল না, এমন বুথ আছে। বা যদিও কাউকে নামটা ঢোকানো যেতে একটু পর পালিয়ে গেছে, একটু পরে চা খেতে যাচ্ছি বলে চলে গেছে, আর পাওয়া যায়নি। দুপুরে যখন টিভিতে দেখেছি আস্তে আস্তে হাওয়া ঘুরছে তখন ফিরে এসেছে, তখন আবার ফিরে এসছে, বা রেজাল্টের পর ফিরে আসছে। সেই বুথ লেভেলে সেই সংগঠনটা বিজেপির এখনো তৈরি হয়নি। তারা হয়তো এসে বলেছেন যে আবির কিনতে গিয়েছিলেন, ওই জন্য টাইম লেগেছে। তো এই যে জিনিসটা এখনো পর্যন্ত বিজেপির সাংগঠনিক ভোট কিন্তু এটা নয়, এটা বেসিক্যালি প্রত্যাখ্যানের ভোট। সেটা বিজেপি নেতারা যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল। এবং একটা সময় মোহ কাটবে। যেমন একটা বিরাট অংশের মানুষের মনে হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার 1,500 পাচ্ছি, গ্রামের মহিলাদের মধ্যে একটা বিরাট প্রভাব, যেহেতু আমি গ্রামগঞ্জ থেকে উঠে আসা মানুষ এবং আমার দৈনন্দিন যোগাযোগ গ্রামগঞ্জের সঙ্গে আছে। এখনো আমার কাছে 10টা ফোন এলে 8টা গ্রামগঞ্জের থেকেই ফোনগুলো আসে। তো সেখানে একটা বিরাট অংশের মহিলাদের ধারণা ছিল মমতা 1,500 দিচ্ছে, 3,000 দেবে, আর্থিকভাবে লাভবান হবো। হ্যাঁ, কিন্তু এটা বিশ্বাস করতে চাননি বা করেননি যে সবাইকে দেওয়া সম্ভব নয়। এমনিতেই রাজ্যের অর্থনীতির রুগ্ন দশা, এরপর সব মহিলাকে 3,000 করে দিতে গেলে আর সরকার চালানোই যাবে না। এবং সরকার যেটা করেছেন হয়তো একদিক দিয়ে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক পদক্ষেপ, সত্যি সবাইকে দেওয়া সম্ভব নয়, বেছে বেছে যার দরকার তাকেই দিচ্ছেন। মানে যার বাড়িতে চাকরিজীবী আছেন, পাকা বাড়ি, গাড়ি আছে, এসি আছে, ট্যাক্স দেন, তাদেরকে আওতার বাইরে রেখেছেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা একবার সঠিক পদক্ষেপ, হয়তো সঠিক, আমি সমর্থনই করছি। কিন্তু ভোটের আগে তো এটা বলা হয়নি, ভোটের আগে তো সবাইকে দেবো বলা হয়েছিল। সেটা এক ধরনের প্রতারণাই, এবং সচেতন প্রতারণা। এবং গোটা তৃণমূলটাকে এত কি দরকার পড়লে গোটা তৃণমূলটাকে গিলে নিতে হচ্ছে। তৃণমূলও বিরোধী দল ভাঙিয়েছে, তৃণমূলের ক্ষমতা আসার পর বিরোধী দলে একজন বিধায়ক এলেন, 6 মাস পর আরেকজন এলেন, অমুক জায়গার পঞ্চায়েতটা তৃণমূল হয়ে গেল, কিন্তু সময় লেগেছে। এরা 15 দিনের মধ্যেই গোটা বিরোধী দলটাকে হাইজ্যাক করতে গেল, যার কোনো দরকার ছিল না। কেন্দ্রে না হয় আমি বুঝলাম বৃহত্তর স্বার্থ বিল পাস করাতে হবে, এমপিগুলো নিতে হবে, ধরেই নিলাম। রাজ্যে তো সেই স্বার্থটা ছিল না, রাজ্যে তো সরকার 200-র উপর আসন পেয়ে বসে আছে, নিরাপদ জায়গায় বসে আছে, থাকতো 80টা বিরোধী। জোর করে আমার একটা বিরোধী দল নেতা, এটা পপেট বিরোধী দল বানানোর কোনো দরকার, এই উদ্যোগটা নেওয়ার দরকার ছিল না। এবং সবচেয়ে যেটা খারাপ দৃষ্টান্ত, তৃণমূলের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন জানানো হলো শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের বিরোধী দল নেতা, অনেকে সই রইল। আমি ধরলাম 2-1টা সই ভুয়ো থাকতে পারে, 2-1টা সই হয়তো হাজির ছিলেন না, করে দেওয়া হয়েছে। কিন্তু বেশিরভাগ যে অরিজিনাল সই নিয়ে কোনো দ্বিমত নেই, কারোর কোনো দ্বিমত নেই। একজন বিরোধী বিধায়ক মানে বিরোধী দলনেতা হতে গেলে 30 জন সদস্য লাগে। মানে বিরোধী দলের স্বীকৃতি পেতে গেলে 1/10 সদস্য লাগে, 294 জন, মানে 300 জন ধরলাম। 30 জন সদস্য থাকলে সে বিরোধী দলনেতা হতে পারে। আচ্ছা, মানে যে বৃহত্তম দল তার যে 30 জন থাকে সে বিরোধী দলনেতা হতে পারে। বেশ, 30 জন থাকলেই তো হয়ে যাচ্ছে। আর তো বাকিদের বামেদের 1টি, কংগ্রেসের 2টি, আর তো কেউ ছিল না বাজারে, একটি। সেক্ষেত্রে অনায়াসই করা যেত। কিন্তু সেই চিঠিটা তিনি দিনের পর দিন ফেলে রাখলেন। এরপর কাগজে খবর বেরোলো স্পিকার জরুরি তলব পেয়ে দিল্লি গেছেন, বিশেষ বিমানে তাকে দিল্লি উড়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং সমস্ত কাগজ এটা বেরিয়েছে, পরের দিন বাংলা সমস্ত কাগজ বেরিয়েছে। দিল্লিতে একজনের সঙ্গে বৈঠক করলেন, বিশেষ বিমানে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আবার তিনি ফিরে এসেন এবং আজকেই ঋতব্রতর নেতৃত্বে একটা দল গড়ে উঠছে, তাকে তিনি স্বীকৃতি দিতে চলেছেন। অর্থাৎ স্পিকারকে বিশেষ বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া, দিল্লি যাওয়া হলো। এক বিশেষ নেতার বাড়িতে তিনি বৈঠক করলেন, জেপি নাড্ডা, আমি নামটা বলছি না আপাতত। বৈঠক করলেন, বৈঠকের পরের দিন আউটকাম কি হবে সেটাও আগের দিন কাগজে বেরিয়ে গেল। এবং দেখা গেল পরের দিন তাই হলো। মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চিঠি জমা দিলেন, 2 ঘন্টার মধ্যেই তাকে বিরোধী দল নেতা স্বীকৃতি দিয়ে দিলেন। আগের চিঠিটা কিন্তু 15 দিন ধরে পড়ে আছে। তো আগে ওই চিঠির পরিপ্রেক্ষিতে আরো 2বার চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠিও গ্রহণ করা হয়নি, সেগুলো গ্রহণ করা হয়নি। এবার ঘটনা হচ্ছে একজন স্পিকার
বিধানসভা স্পিকার। তাহলে এগুলো মন করা কথা না, এগুলো সমস্ত কাগজে বেরোনো। না, কাগজেও মন করা বেরোতে পারে, আমি ধরলাম কাগজেও মন করা বেরিয়েছে। এ তো কোনো আলিপুর বার্তায় বেরোয়নি, মানে আলিপুরদুয়ার সমাচার বা পুরুলিয়ার মানভূম সমাচারে বেরোয়নি, দেওয়াল পত্রিকায় বেরোয়নি, আনন্দ বেরোচ্ছে, সংবাদ প্রতিদিন বেরোচ্ছে, বর্তমান বেরিয়েছে, আজকাল বেরিয়েছে, মেইনস্ট্রিম মিডিয়ায় বেরিয়েছে, মেইনস্ট্রিম মিডিয়া এই সময় বেরিয়েছে, টিভি চ্যানেলে আগের দিন টিভি চ্যানেল দেখিয়েছে। আচ্ছা, বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে বা স্পিকারের পক্ষ থেকে একবারও কোনো কন্টেম্প করা হলো যে আমার সম্বন্ধে মিথ্যা প্রচার হচ্ছে, আমি যাইনি? বা কাগজে চিঠি পাঠিয়ে একটা রিজয়েন্ডার পাঠানো যে আমার সম্বন্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আমি যাইনি? 2.5 মাস পেরিয়ে গেছে, কিন্তু স্পিকার আজও কোথাও ওটা কন্ডেম করেননি। এবং সমস্ত লিডিং কাগজে বেরিয়েছে, চোখে পড়ার কথা। এটা স্পিকার সম্বন্ধে লিখে দেওয়া হচ্ছে 4টিখানি কথা নাকি? এটা স্পিকার সবার অভিভাবক, তার নিয়ে কোনো অপপ্রচার চলে না, নিন্দা, মানে তাকে ধরা হয় সবকিছুর ঊর্ধ্বে। স্পিকার বিশেষ বিমানে দিল্লি গেলেন এবং বিশেষ বৈঠক করলেন, তিনি তারপর বিশেষ নির্দেশ নিয়ে তিনি ফিরে এলেন। এটা স্পিকার সম্বন্ধে লেখা কতটা অপমানজনক ভাবুন তো, কতটা অপমানজনক কথা। এবং সব মেইনস্ট্রিম পেপারে বেরিয়েছে। স্পিকার সামান্য এক লাইনে বিবৃতিও দেননি যে না এটা মিথ্যে বা আমি কোথাও যাইনি। তার মানে ধরে নিলাম ব্যাপারটা সত্যি। অর্থাৎ স্পিকারকে পরিচালনা করছেন কে? বাড়ি থেকে। এটা স্পিকারের চেয়ার পক্ষে কতটা অপমানজনক। একটা স্পিকার বাইরে একটা বিশেষ নেতার বাড়িতে মিটিং গেলেন, তিনি সিদ্ধান্ত নিলেন, স্পিকার সেই সিদ্ধান্তটা ফলো আপ করলেন এবং চিঠি দেওয়ার 2 ঘন্টার মধ্যে তাকে বিরোধী দলনেতা ঘোষণা হয়ে গেল। বিধানসভার ইতিহাসে এত বড় কেলেঙ্কারি ঘটেনি। বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার থাকাকালীন বিধানসভাকে নানাভাবে কলঙ্কিত করেছেন, নানাভাবে নিয়ম লঙ্ঘন করেছেন, এতটা নজিরবিহীন লঙ্ঘন তিনিও করেননি। এবং এগুলো কোনো দরকার ছিল না করার। একজন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, কী ক্ষতিটা হয়ে যেত? আপন নিয়মই ভাঙতো, হতো। জোর করে 60টায় ছিনতাই করে আনা কোনো দরকার ছিল না। 20 জন এমপি, মানে যাদের বিরুদ্ধে আমি বিষোদ্গার করেছি, তৃণমূল যেমন বিজেপির বিরুদ্ধে বলেছে, বিজেপি তো তৃণমূলের বিরুদ্ধেই বলেছে এরা দুর্নীতিগ্রস্ত, এরা থাকলে চলবে না, এরা হারাতে হবে, সেই তাদের সবাইকে তুমি নিয়ে নিলে। 20 জনই তোমার এখন এনডিএ শরিক। এনসিপিআই নাকি তার আগের দিন পর তারাও নাম জানতেন না, এবং এনসিপিআই নাকি তার ফুল ফর্মটাকে এখনো 20 জনের মধ্যে হয়তো 10 জন বলতে পারবেন না, এবং তারা কেউ নিজের এলাকায় এখন ফিরে আসেননি। এনডিএ শরিক বলার পরেও তারা এনডিএ শরিক, কিন্তু নিজের এলাকায় ফিরে আসার সাহস দেখাননি। প্রসন্ন ব্যানার্জি কোনো হাওড়া যেতে পারছেন না, অরূপ চক্রবর্তী কোনো বাঁকুড়া যেতে পারছেন না, জুন মালিক কখনো মেদিনীপুর যেতে পারছেন না। 3 মাস পেরিয়ে গেল, এরা কেউ নিজের এলাকায় যেতে পারছেন না, অথচ এনডিএ শরিক। যে এনডিএ এখানে ক্ষমতায় আছে, রাজ্যেও ক্ষমতায় আছে, তার প্রোটেকশন দেওয়ার জন্য রাজ্য সরকার আছে, তাও এলাকার মুখোমুখি হতে পারছেন না। এবং এই এনডিএ নামক শরিক বলা হচ্ছে সরাসরি 2 দিন পর বিজেপি হবে, কারণ এনসিপিআই বলে কেউ তার পাত্তা দেবে না। প্রসন্ন ব্যানার্জির পক্ষে হাওড়ার লোককে বোঝানো কঠিন এনসিপিআই জিনিসটা কি। গোদা বাংলায় তাকে বিজেপি হতে হবে, এলাকায় তাকে বিজেপির নেতা হিসেবেই ধরতে হবে। তো এই যে রাতারাতি সবগুলোকে গিলে ফেলতে হলো, এত বড় গণতন্ত্রের ক্রাইসিস কিন্তু আগে আসেনি। এবং এত ভয় পাওয়ার কোনো দরকার ছিল না। শাসক যদি ভয় পায় তাহলে তার মুশকিল। একদিকে শাসক হুঙ্কার দিচ্ছে, ভয়হীন ভরসা ও, মানে দেখে নেবো, এই করবো, কিন্তু আলটিমেটলি সবচেয়ে ভয় নিজেরাই পেয়ে বসে আছে। ধরা যাক জাভেদ খান 2 দিন তিলজলায় 2 দিন ভাঙা হলো, এবং সবাই জানে তিলজলা তপসিয়া ওই এলাকায় সবচেয়ে বেশি বেআইনি নির্মাণ কার, এবং সেই নির্মাণের সংখ্যা শতাধিক, এবং পৃথিবী শুধু সবাই জানে এগুলো কার। যেই তিনি এদিকে এসে গেলেন আর কোনো কিছুই ব্যবস্থা হবে না। অর্থাৎ জাভেদ খানকে বাঁচানোর দায়িত্ব এখন শুভেন্দু অধিকারীর। জাভেদ খানের যা যা দুর্নীতি তাকে বাঁচানোর দায়িত্ব এখন শুভেন্দু অধিকারীর। ববি হাকিমকে সমস্ত থেকে রক্ষা করার দায়িত্ব শুভেন্দু অধিকারীর। এত লোকের দায়িত্ব না নিলেও চলতো। রাজ্যের দায়িত্ব নিয়েছেন, ভালো কথা। সমস্ত বিরোধীর অপকর্মে থাকার দায়িত্ব যদি তাকে নিতে হয়, তাহলে সেটা তার কাছে খুব বড় বিড়ম্বনার। এই বোঝা কদিন তিনি বইতে পারবেন? তোমাকে 3টে প্রশ্ন করবো আমি। সেটা হচ্ছে যে, এক, কুণাল ঘোষকে তুমি আমার থেকে বেশি চেনো, মানে এই কারণে বলছি, কুণাল ঘোষ একসময় আজকালে ছিলেন, পরে প্রতিদিনে গেছেন, আজকাল প্রতিদিন বহুবার করেছেন। হ্যাঁ, তিনি প্রতিদিনের সর্বোচ্চ দায়িত্ব ছিলেন এক সময়। কুণাল ঘোষ, সাংবাদিক কুণাল ঘোষের দৃঢ়তা, তার খবরের পেছনে ছোটা, সাংবাদিক হিসেবে তিনি যথেষ্ট বড় সাংবাদিক, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু কোথাও কুণাল ঘোষ সম্পর্কে এও বলা হতো তিনি বড্ড পিচ্ছিল, কখন কোন দিকে পিছলে যাবে কেউ জানে না। এই কুণাল ঘোষ আজকে কি একটা অন্য দৃষ্টান্ত স্থাপন করলেন? অবশ্যই। প্রথম কথা, কুণাল ঘোষকে যারা ওই চোর কুণাল চোর হ্যান বলতেন, আমি সেই দলে কোনোদিনই ছিলাম না। কারণ ঘটনা হচ্ছে, আমি মোটামুটি 92-93 সাল থেকে তার অধিকাংশ লেখা পড়ার সুযোগ আমার হয়েছে। তিনি যত উপন্যাস লিখেছেন তার অধিকাংশ আমি পড়েছি। তিনি যেখানে যত কলাম লিখেছেন, আমি যেন আগ্রহী পাঠক হিসেবে
মুগ্ধতার সঙ্গে প্রায় সব পড়েছি। হ্যাঁ, কিছু পলিটিক্যাল কম্পালশন থেকে পরের দিকে লিখেছেন, সেটা আলাদা কথা, আমি তার কম্পালশনের জায়গাটা বুঝতে পারি। কিন্তু সাংবাদিক হিসেবে তিনি যা যা লিখেছেন, স্মৃতিচারণ ধর্মী যা যা লেখা লিখেছেন, জেলখানার বসে তিনি জেলখানার ডায়েরি লিখেছেন, সবই পড়েছি। ফলে আমার পক্ষে এক কথায় তাকে খারিজ করে দেওয়াটা আগেও সম্ভব ছিল না। আমি আগেও তার সম্বন্ধে লেখক সত্তাকে শ্রদ্ধাশীল ছিলাম। হ্যাঁ, এবার তিনি একটা দলের মুখপাত্র, তাকে সেই দলের হয়ে ব্যাটিং করতে হয়েছে, তাকে সেই দলের হয়ে অন্যকে আক্রমণ করতে হয়েছে, সেটার জন্যে তিনি তার দায়িত্ব পালন করেছেন, তার জায়গায় দাঁড়িয়ে তিনি তার দায়িত্ব পালন করেছেন। এবং এই কঠিন পরিস্থিতিতে কুণাল ঘোষ অন্তত দেখিয়ে দিলেন যে দলের প্রতি আনুগত্য কাকে বলে। সবাই ছেড়ে চলে গেলেও তিনি কিন্তু ছেড়ে যাননি, এবং আবার দলের ভিতর লড়াইটাও লড়ছেন। বেশ কিছু ক্ষেত্রে অভিষেককে দলের ভেতরে আক্রমণ করছেন। দলের ভেতর যদি কেউ বিদ্রোহী থেকে থাকেন সেটা উনিই আছেন। দলের ভেতর অনেক অপ্রিয় প্রশ্ন তুলছেন, কিন্তু দলের বাইরে তিনি কিন্তু দলের হয়ে লড়ে যাচ্ছেন। সেটা কি বিধানসভা হোক, কি পথে ঘাটের লড়াই হোক, কি 21 জুলাই হোক, তিনি কিন্তু নিজের রাজনৈতিক ভাবমূর্তিকে অনেকাংশে পুনরুদ্ধার করেছেন। এটা ঘটনা একটা বিরাট অংশের মানুষের কাছে কুণাল ঘোষ নামটা খুব শ্রদ্ধার পাত্র ছিল না। সে বাম মহলেও তিনি ট্রোলিং শিকার হতেন, বিজেপি মহল থেকেও তিনি ট্রোলিং এর শিকার হতেন, এমনকি তৃণমূলেরও অনেকে তাকে বিশ্বাস করতেন না, যে সুযোগ পেলে পাল্টি খাবেন এরকম একটা মনে করতেন। তিনি কোনো মহলেই বিরাট যে খুব গ্রহণযোগ্য ছিলেন তা নয়, কিন্তু দুঃসময় তো কিছু কিছু মানুষ চেনা যায়, সুসময় তো অনেকেই পাশে থাকেন, সুসময় তো অনেকেই মঞ্চ আলো করেছিলেন, সুসময় অনেকেই অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতেন। তারা কোথায়? তারা কিন্তু দুঃসময়ে আসতেই সরে পড়েছেন। কুণাল ঘোষ কিন্তু এই চরম দুঃসময়েও তারা আনুগত্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। এবং কুণাল ঘোষ বারবার যেটা বলতেন যে আমি যতদিন জেলে ছিলাম তখন তিনি তৃণমূলের সাংসদ, এবং তৃণমূলের সামনে চরম তিক্ততার পর তিনি জেলে গেছেন, নেত্রীকে আক্রমণ করছেন, নেত্রীকে নানাভাবে আক্রমণ করছেন, কিন্তু তারপরেও তিনি সাংসদ তহবিলের যে চাঁদা সেটা প্রতি মাসে পার্টিকে দিয়ে গেছেন। ওই সময় জেলে থাকা অবস্থাতেও তার প্রতি মাসে তার মাইনে থেকে 10,000 টাকা করে কাটা হয়েছে। কোনোদিন চাইলেই বন্ধ করতে পারতেন, ব্যাংকে একটা চিঠি লিখতেন যে আমার এই টাকাটা যেন আর পার্টির ফান্ডে জমা না হয়, বন্ধ হয়ে যেত, কিন্তু উনি দিয়ে গেছেন বরাবর। এবং এটা খুব গর্ব করেই উনি বলতেন যে আমি আমার চরম দুর্দিনেও আমি কিন্তু পার্টিকে চাঁদা দিয়ে গেছি, বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন তুলেছি, পার্টির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছি, বিদ্রোহ করেছি, সোচ্চার হয়েছি, সমালোচনা করেছি, কিন্তু ওই আনুগত্যের জায়গা থেকে পিছিয়ে যায়নি। এবং ভোটের পর সেটা আরো ভালো করে বোঝা গেল, মানে এই কুণাল ঘোষ যাদের কাছে তিনি নিন্দিত ছিলেন, ধিকৃত ছিলেন, তিনি কিছু একটা পোস্ট করলেই অন্তত 150 খানা গালাগালের বন্যা বয়ে যেত বাছা বাছা শব্দ চয়ন দিয়ে, তারা বোধহয় কুণাল ঘোষকে নতুন করে চিনলেন। তারা বোধহয় কুণাল ঘোষকে এবার একটু অন্যভাবে ভাবলেন যে রাজনীতিতে কিছু মূল্যবোধ লাগে, কিছু স্বচ্ছতা লাগে, কিছু আনুগত্য দরকার হয়। মানে রাতারাতি শিবির বদল করাটা কোনো রাজনৈতিক লোক মানে মূল্যবোধের পরিচয় হতে পারে না। তোমাকে আর একটা প্রশ্ন করবো, মানে শেষ আমার দোকানের প্রশ্ন, সেটা হচ্ছে এক হচ্ছে যে তোমার কোথাও কি মনে হয় যে এই যে আনুগত্যের প্রশ্ন বলছো, যে বিশ্বাসযোগ্যতার কথা বলছো, যে সময়টা লড়াই করা প্রয়োজন, যে সময় সবাই সরে যাচ্ছে, সে সময় কিছু লোক এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, এই মানে মমতার পাশে দাঁড়িয়ে থাকা সেই মুখগুলোর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি উজ্জ্বল মুখ বলে মনে হয় কেন? উজ্জ্বল মুখ, আবার এটাও ঘটনা যে তৃণমূলের হারের পেছনে তার বড় ভূমিকা অভিষেকের হয়তো আছে। অনেকেই দোষারোপ করছেন, অনেক সে অভিযোগগুলো একবার উড়িয়ে দেওয়ার মতোও নয়। তার অধ্যত্ব, তার দুর্নীতি, এগুলো ক্ষেত্রে তাকে কখনোই প্রশ্নের ঊর্ধ্বে রাখা যায় না। বরং এখনো তার শাস্তি হচ্ছে না কেন সেটা অনেক প্রশ্ন থাকতে পারে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে দল হেরে যাওয়ার পর তিনি কিন্তু পালিয়ে যাননি। হ্যাঁ, কেন এলাকায় যাননি প্রশ্ন উঠতে পারে, কিন্তু তার ক্ষেত্রে সত্যি এলাকায় গেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেবে, যেটা অন্যদের ক্ষেত্রে হয়তো এতটা দেখা দিত না। কিন্তু তার ক্ষেত্রে শাসক দল অতি উৎসাহী হয়ে আক্রমণ করবে বা কিছুটা জনরসও থাকবে। সে কিন্তু আবার এটাও ঠিক তিনি কিন্তু ছেড়ে পালিয়ে যাননি। বাকিরা যারা সেটিং করলেন, আন্ডারস্ট্যান্ডিং করে নিলেন, তিনিও চাইলে করতে পারতেন, তার পক্ষে করাটা খুব কঠিন ছিল না। এখনো মোদির কাছে তার অ্যাক্সেস অনেক বেশি এখনো। অ্যাক্সেস নাকি অ্যাকসেপ্টেবিলিটি? অ্যাক্সেস বলা, অ্যাক্সেস এক দুটোই। তৃণমূলকে বিজেপি সরকার কেন তোয়াজ করতো? সংখ্যার জন্য। তাদের সঙ্গে সংখ্যা আছে এবং উচ্চস্তরে কিছু যোগাযোগগুলো থেকে থাকে, যেগুলো আমরা সেটিং ফেটিং বলি ঠিক কথাই, কিন্তু সহজ কথা একজন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে, একটা বিশ্বাসের সম্পর্ক থেকে যায়, যেটা আন্ডার দ্য কার্পেট থাকে আমরা বুঝতে পারি না। এগুলো
যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় থাকাটাই কাম্য। একটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজনৈতিক আক্রমণ হবে, তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করবেন, রাজনৈতিক স্তরে এগুলো চলবে। কিন্তু ভেতরে ভেতরে একটা কোথাও বিটুইন দ্য লাইন্স একটা গুড রিলেশন থাকে, সুসম্পর্ক যাকে বলে। যেমন দুটো উদাহরণ দিচ্ছি, যেমন বুদ্ধদেব বাবুর সঙ্গে। বুদ্ধবাবু একসময় কট্টর বিজেপি বিরোধী ছিলেন, বরাবরই বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যেমন লালকৃষ্ণ আদবানির সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। আচ্ছা, পরের দিকে আচ্ছা, লালকৃষ্ণ আদবানি বুদ্ধবাবুকে অত্যন্ত স্নেহ করতেন, বুদ্ধবাবুও ইকুয়ালি রেসপেক্ট করতেন। আচ্ছা, মানে দুজন প্রশাসক একসঙ্গে হয়ে কাজ করাটা সেটা ওনারা দেখিয়েছিলেন। আচ্ছা, এবং তাতে কোনো সমস্যা, কেন্দ্র রাজ্যে কোনো সমস্যা তৈরি হয়নি। আবার ত্রিপুরার ক্ষেত্রেও একটা ছোট গল্প বলি। মানিক সরকারের সঙ্গে অটল বিহারী বাজপেয়ী, এই অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, আদবানি স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, একবার হয়েছিল কি, এটা বিশ্বস্ত সূত্র থেকে শোনা গল্প, মানিক সরকার নিজেও কিছুটা ক্লারিফাই করেছেন পরবর্তীকালে। ত্রিপুরায় রাজ্যপাল করে পাঠানো হলো কল্যাণ সিংকে, উত্তরপ্রদেশের একসময় কুখ্যাত মুখ্যমন্ত্রী, বাবরি মসজিদ ভাঙার সময় যার প্রত্যক্ষ যোগ আছে, মানে তিনি তখন বিতর্ক ফিরে ফিরে আসে বারবার। তো এমন একজনকে ত্রিপুরা রাজ্যপাল করে পাঠানো হলো। খুব স্বভাবতই মানিকবাবুর কাছে খুব অস্বস্তিকর অবস্থা। রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীকে অনেক সময় স্টেজ শেয়ার করতে হয়, পাশাপাশি মঞ্চে বসতে হয়। তো এই কল্যাণ সিংয়ের বিরুদ্ধে এত কথা বলেছেন, মানে তার তিনি মন্দির ভেঙেছে, মসজিদ ভেঙেছেন, এইসব কথা বলা হয়েছে। তো তাকে নিয়ে স্টেজ শেয়ার করা মুশকিল, খুবই বিড়ম্বনার ব্যাপার। উনি লালকৃষ্ণ আদবানির কাছে গেলেন যে আমার ঘাড়ি এঁকে চাপালেন, ঠিক আছে আপনাদের লোকই রাজ্যপাল হবে, তো আমার একটা কমিউনিস্ট শাসিত রাজ্য, আমি আমার ঘোষিত স্ট্যান্ডই আপনাদের বিরুদ্ধে, অন্য কাউকে পাঠান না, আপনাদের কি ভদ্রলোকের এতই অভাব ছিল, অন্য কাউকে পাঠান, এনাকেই পাঠাতে হলো। তখন আদবানি তাকে নাকি বলেছিলেন, বেশ কিছু লেখাতেও আমি পড়েছি, বেশ কিছু ঘনিষ্ঠ আদবানির ঘনিষ্ঠ রিপোর্টারদের লেখাতেও পড়েছি, মানিক সরকারের ঘনিষ্ঠ তাদের লেখাতেও পড়েছি, এবং মানিক সরকার নিজের বয়ানেও কিছুটা আমি শুনেছি। আদবানি নাকি থেকে লালকৃষ্ণ আদবানি তাকে বলেছিলেন, দেখুন আমাদের কিছু পলিটিক্যাল কম্পালশন থাকে, এই সমস্ত বয়স্ক মানুষদেরকে একটা সম্মানজনক জায়গা দিতে হয়, আবার তাদের রাজ্যেও রাখা যাবে না, রাজ্যে রাখলেও নানা সমস্যা তৈরি হবে, অন্যদের কাজ করতে দেবে না, তাকে রাজ্য ছাড়াও করতে হবে, আবার সম্মানও দিতে হবে, আবার কল্যাণ সিং এর মতো লোককে বড় রাজ্যও দেওয়া যাবে না, ওই পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু স্পর্শকাতার বড় রাজ্যও দেওয়া যাবে না, ছোটখাটো রাজ্যই দিতে হবে। তো আপনার রাজ্যে দেওয়া হয়েছে, আপনি চিন্তা করবেন না, আপনাকে কোনো ডিস্টার্ব করবেন না। তাকে আবার বলা হয়েছে এবং আবার বলা হবে যে আপনার সরকারকে ডিস্টার্ব করা তার কাজ নয়, যেন আপনার সঙ্গে সদ্ভাব রেখেই কাজ করেন। তারপরেও যদি আপনার মনে হয় যে কোনোভাবে অস্বস্তি হচ্ছে, বা আপনাকে কোনোভাবে বাগড়া দেওয়ার চেষ্টা করছেন, বা সমন্বয়ে কোথাও সমস্যা হচ্ছে, আপনি ওপেনলি বলবেন না, প্রেস স্টেটমেন্ট করবেন না, চুপচাপ আমাকে বলবেন, আমি অন্য কোনো রাজ্যে মিজোরাম, নাগাল্যান্ড কোথাও একটা সরিয়ে দেবো। তো এই বোঝাপড়াটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর থেকেই থাকে, এবং থাকাটা খুব কাম্য। প্রশাসনিক কাজের জন্যই দরকার, এই সমন্বয় রাজ্যের সাহায্য ছাড়া কেন্দ্র কাজ করতে পারে না, আবার কেন্দ্রের সাহায্য ছাড়া রাজ্যও কাজ করতে পারবে না। কেন্দ্র রাজ্য চিরকাল ঝগড়া করবে, এটা কোনো সুস্থ গণতন্ত্রের নমুনা হতে পারে। তুমি বলতে চাইছো যে অভিষেকের সঙ্গে মোদির, মানে নরেন্দ্র মোদির যোগাযোগ থেকে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, এবং স্নেহ অনেক ক্ষেত্রে ব্যক্তিগত রাজনীতির সম্পর্কের ঊর্ধ্বে ওঠা ব্যক্তিগত সম্পর্ক থাকে। মমতা ব্যানার্জি 84 সাল থেকে এমপি, রাজনাথ সিং এর সঙ্গে তার চমৎকার সম্পর্ক, এবং দীর্ঘদিন এনডিএ শরিকও ছিলেন। মমতা ব্যানার্জি এনডিএ বাজপেয়ীর আমলে মন্ত্রী ছিলেন, তার আগেও এনডিএ শরিক ছিলেন, আবার এনডিএ ছেড়ে বেরিয়ে এসছেন, আবার ফিরে এসছেন। ফলে আদবানি, বাজপেয়ী, তাদের সঙ্গে মমতা ব্যানার্জির ব্যক্তিগত সম্পর্ক দারুণ, রাজনাথ সিং এর সঙ্গে দারুণ সম্পর্ক, এবং এগুলো থাকে। ওপর নিচেরা কর্মীরা যতই ঝগড়া করুক, ওপরে এই সম্পর্কগুলো থাকেন। হ্যাঁ, তারা যখন বন্ধ দরজায় মিটিং করেন, তখন নিশ্চয়ই তারা ঝগড়া করেন না, তখন একে অপরে খোলামেলা পরিবারের খোঁজ খবর নেন। এবং যেহেতু অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির আত্মীয় এবং দলের ভবিষ্যতের কাণ্ডারি, সেখানে অভিষেকও যথেষ্ট চেয়ে চোখে দেখতেন, মঞ্চে যতই গালাগাল দিন। একবার একটা মনে আছে, তৃণমূলের সংসদীয় দল মোদির সঙ্গে মিটিং করতে গেছে, মোদির কাছে একটা ডেপুটেশন দিতে গেছিলেন, তখন অভিষেক ব্যানার্জির সাইডে বসেছিলেন, মোদি তাকে ডেকে পাশে বসালেন, তুমি কাহা হো, আরে ইধার আও, ইধার ইধার আও। ফলে তিনি মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র, ফলে কোথাও একটা নরেন্দ্র মোদীরও মনে হয়েছিল যে ও এত দূরে থাকবে কেন, দলটা তো ওই চালায়, তুমি ইধার আও। যখন তার চোখের হয়, অ্যাক্সিডেন্ট হয়, খোঁজখবর নিচ্ছিলেন, বারবার খোঁজখবর নিয়েছেন।
ফলে এই সম্পর্ক থাকবেই। এবং অভিষেকে এখনো বলছি, অভিষেকের দুর্নীতি বলুন যাই বলুন, দিল্লির সঙ্গে তার যোগসাজশ না থাকলে দিল্লির সঙ্গে তার একটা বোঝাপড়া বরাবরই ছিল, বিটুইন দ্য লাইন্স বরাবর, আন্ডার দ্য কার্পেট বরাবরই ছিল। নাহলে সব মামলা থেকে এভাবে তিনি রেহাইও পেতেন না, বা সব মামলা থেকে এভাবে তিনি মানসিক ঘুমে চলে যেত না। ফলে এখনো পর্যন্ত রক্ষা কবচ পেতেন না, শীত ঘুমে চলে যেত, সিবিআই এরিয়া এইভাবে শীত ঘুমে চলে যেত না, অনন্তকাল ফাইলগুলো পড়ে থাকতো না। একটা ছোট উদাহরণ দিই, ধরো যে বিশ্বকাপ ফুটবল কয়দিন আগে হয়ে গেল, দীর্ঘদিন তুইও নিউজ ডেস্কে ছিলিস, খেলা শেষ হলো ভোর 4টে নাগাদ, 12:30টায় খেলা শুরু, 1.5 ঘন্টার ম্যাচ, মাঝে 8 ঘন্টার মানে বিশ্বকাপের সময় কখনো ডেস্কে থাকিনি আমি, হয় বিশ্বকাপ কভার করতে গেছিলি না? না অবশ্যই শুরুর দিকে একদম 2006 ছিলি, 2006 ছিলাম, 10-এ ছিলি, 10-এ ছিলাম, 10-এ একসঙ্গে আমরা সেই গঙ্গা স্নান করতে না ভোরবেলায়, কিন্তু তারপরে তো আমি আস্তে আস্তে। তো এই যে ব্যাপারটা আমার ভোর 4টায় শেষ হচ্ছে, তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশন, ট্রফি হাতে উল্লাস, মেসি হতাশ হয়ে শুয়ে পড়ছে, মানে মধ্যে কথা ট্রফি তুলে দেওয়ার পর্যন্ত ভোর 4টে। সকাল 6টায় আমি যখন স্টলে কাগজ পাচ্ছি, তখন কিন্তু ওই চ্যাম্পিয়নের ছবি দেওয়া, মেসির ছবি পড়ার ছবি দেওয়া, এদের হাতে কাপ, ইয়ামালের হাতে কাপ, সেই ছবি দেওয়া। অর্থাৎ 4টের সময় ঘটনা ঘটলো, তারপর কেউ লিখলেন, কেউ ছবি বাঁচলেন, কেউ ক্যাপশন করলেন, কেউ ফটোশপে কারেকশন করলেন, প্রেসে ছাপা হলো, বান্ডিল হলো, ট্রাকে গুলে ধর্মতলা সেন্টারে গেল, হকারা তোর বাড়িতে পৌঁছে দিল। আলটিমেটলি সকাল 6টার মধ্যে আমি কাগজটা হাতে পাচ্ছি, 4টায় ঘটলো, 6টায় হাতে পাচ্ছি, পূর্ণাঙ্গ রিপোর্ট, তাতে কার সোনার বুট পেলো, কে সোনার বল পেলো, সব লেখা আছে। তো 2 ঘন্টায় আমি ম্যাচ রিপোর্ট সব পেয়ে গেলাম ঘরে বসে। আর বছর বছর চার্জশিট দেওয়া যাচ্ছে না, সিবিআই তাহলে কি আমাদের কাছে ট্রেনিং করে নিতে আসুন না একটু? হ্যাঁ, আমরা যদি 2 ঘন্টায় ম্যাচ রিপোর্ট তৈরি করে দিতে পারি, লোকের ঘরে পৌঁছে দিতে পারি, ম্যাচ রিপোর্ট না, এটা পুরো কাগজটা তৈরি করে দিলাম 2 ঘন্টার মধ্যে। 4টের সময় শেষ হচ্ছে, 6টার মধ্যে লোকের ঘরে কাগজ পৌঁছে যাচ্ছে, তাতে সব কিছু আছে, ছবি আছে, ক্যাপশন আছে, ম্যাচ রিপোর্ট আছে, এক্সপার্টের ওপিনিয়ন আছে, সমস্ত পরিসংখ্যান আছে, স্পেন কবার জিতলো আছে, আর্জেন্টিনা কবার ফাইনাল উঠলো সেটা সব আছে, পূর্ণাঙ্গ পরিসংখ্যান। এবং সব আনন্দের আছে, গণশক্তিও আছে, বর্তমানও আছে, আজকালও আছে, সব কাগজেই আছে, ছোটোখাটো এমনকি জাগো বাংলাতেও আছে। তো তারা যদি পারে, আমরা যদি 2 ঘন্টার মধ্যে একটা ম্যাচ সবাইকে হাতে পৌঁছে দিতে পারি, তো সিবিআইডি কি এমন চার্জশিট তৈরি করছে যেটা 5 বছর 4 বছর দিতে পারছে না? অর্থাৎ সেই যোগাযোগটা, সেই সমন্বয়টা চিরকালই ছিল, আছে, এবং হঠাৎ করে নষ্ট হয়ে যাবে ভাবার কোনো কারণ নেই। এখানে শুভেন্দু অধিকারী যতই হুমকি দিন, দেখে নেবো, এই করবো, তিনিও কিছু করতে পারবেন না যতক্ষণই। এবং অভিষেক চাইলে এই সুসম্পর্কটা আরো নিবিড় করতে পারেন। অভিষেক রাজ্যের সঙ্গে কথা বলবেন না, যা বলা দিল্লির সঙ্গে বলবেন। যদি মনে হয় যে আমার একটা নরম সুর নেওয়া দরকার, কিছুদিন অবসর নেওয়া দরকার, গুটিয়ে থাকা দরকার, ও দিল্লির সঙ্গে বোঝাপড়া হয়তো করে নিতে পারতেন, কিন্তু এখন পর্যন্ত করেননি। এবং একটা সময় তো মনে হয়েছিল মমতা ব্যানার্জি ছেড়ে অভিষেক পালিয়ে যাবেন, সেটা কিন্তু জানেননি। এটা কিন্তু অভিষেকও কোথাও একটা আনুগত্য পরিচয় দিয়েছেন। আর.জি. কর কাণ্ডের সময় একটা বাজারে রোটেও ছিল যে মমতা ব্যানার্জি সরকারকে অপদস্থ করে, বিব্রত করে অভিষেক ব্যানার্জি দায়িত্ব নেবেন। এমনকি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে একটা বিরাট অংশ বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিতে পারে, এমনও শোনা গেছিল। সবটা যে হয়তো অমূলক তাও নয়, হয়তো কোথাও সম্ভাবনা তৈরি হচ্ছিল, কিন্তু এই খারাপ সময় কিন্তু ছেড়ে যায়নি। ভালো সময় যেত কিনা জানি না, খারাপ সময় কিন্তু ছেড়ে যায়নি। খারাপ সময় যে ছেড়ে যায় না সেই তো আসল সময়। ফলে সেদিক থেকে কুণাল ঘোষের যেমন একটা নবজন্ম হয়েছে, সেদিক থেকে দেখতে গেলে অভিষেকের অতীতগুলো যদি ভুলে যাই, তারও এক ধরনের নবজন্ম তো হয়েছে। অন্তত খারাপ সময় তিনি পাশে দাঁড়িয়ে আছেন, ছেড়ে পালাননি, এখনো শিবির বদল করেননি, বা শিবির বদলের চেষ্টা করেননি, এটা অবশ্যই ইতিবাচক দেখছি। সর্বদা তোমার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যেটা তুমি শুরু করেছিলে কি, যে 73 বছর বয়স, 72-73 যতই বয়স হোক না কেন, সেটা ফ্যাক্টর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেলায় পা রাখেন, তাহলে কি সিচুয়েশন পাল্টে যেতে পারে? এখনো হ্যাঁ, তার বয়স বেড়েছে, এটা ঠিক কথাই, কিন্তু এটাও ঠিক তিনি আমাদের চেয়ে অনেক বেশি কর্মক্ষম। তিনি যা পরিশ্রম করতেন, যে পরিমাণ হাঁটতেন, আমরা হাঁটি না। ফলে বয়স হলেও এখনো 5-6 বছর তিনি সক্রিয় থাকবেন, এবং এখনো জেলায় বেরোলে তার প্রতি কিন্তু মানুষের এতটা রাগ, খুব ঘৃণা নেই। হয়েছিল কোনোদিনই, যেটুকু হয়েছিল সেটা সে রাগ মানুষ প্রকাশ করে দিচ্ছে ভোট বাক্সে। যেটুকু রাগ ছিল সেটা লোকাল তৃণমূল নেতৃত্বের উপর, কিছুটা অভিষেকের উপর হয়তো থাকতে পারে, লোকাল নেতাদের বাড়বাড়ন্ত সহ্য হচ্ছিল না সেটা হতে পারে, দুর্নীতি। এবং এই দুর্নীতির সুফল তার মমতা ব্যানার্জি প্রত্যক্ষভাবে আর্থিক মধ্যে ছিলেন না। আমার এলাকার পঞ্চায়েত প্রধান চুরি করছে, তার ভাগ মমতা ব্যানার্জি পৌঁছয়নি।
স্থানীয় স্তরে এবং একটা ব্যাপার কিন্তু তুমিও তো গ্রামের লোকজনের সঙ্গে মেলামেশা তোমার খুব নিবিড় যোগাযোগ, এই কারণে তোমাকে বলছি তুমি এই ব্যাপারটা আরো ভালো করে জানো। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা প্রচার কিন্তু আজও আছে যে দুর্নীতি যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই টাকা খাওয়ার জন্য কোনো বসে থাকেন। আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এসবের ঊর্ধ্বে। মমতা ব্যানার্জি হ্যাঁ একটা সম্মান চাইতেন, মমতা ব্যানার্জি বিশ্বাস করতেন তিনি বিদ্যাসাগর বা রামমোহনের চেয়ে কম নন। তিনি শিক্ষা সংস্কারে যা করেছেন সেটা বিদ্যাসাগরের চেয়ে কম নন। তিনি যে এত নারী কল্যাণে যা করেছেন সেটা এটা তো ঘটনা। লক্ষ্মীর ভান্ডারটা একটা অবশ্যই অর্থনীতি তৈরি করে দিয়েছিল এবং তার জনকল্যাণমূলক কর্মসূচিগুলোকে বিরোধীরাও বিরোধিতা করতে পারছে না ঠিকঠাক করে, অনেক সুফল দিয়েছে, এটা ঘটনা। আমি লক্ষ্মীর ভান্ডারকে যতই ভিক্ষা খয়রাতি বলি, অনেক মানুষের কাছে ওটাই অক্সিজেন। যারা দরিদ্র শুধু তার কাছে নয়, ধরা যাক কারো স্বামী চাকরি করে, স্বামীর কাছে হাত পেতে টাকা নিতে হতো, কোথাও একটা গ্লানি কাজ করতো, স্বামীটাকে দুটো বাঁকা কথা বলতো, তার ফোনের রিচার্জটা স্বামীর কাছে হাত পাততে হতো, স্বামী বলতো ওই সারাদিন তো ফোন ঘাঁটো, হ্যাঁ ওই তো কাজ কি আছে সারাদিন এটাই করো, ফলে ওটাও তো কোথাও একটা গ্লানি নিতে, এটা তাকে একটা অপমানের শিকার হতে হতো। এবং ওটা তো একটা তৃপ্তি জায়গা যে আমি নিজেরটাই নিজে করে নিচ্ছি। বা তার বাপের বাড়িতে কোনো ভাইপো ভাইজি আছে, তাকে হয়তো একটা মিষ্টি কিছু কিনে দেবে, একটা বই কিনে দেবে, পাপা 500 টাকা হাতে দিয়ে এলো, বাপের বাড়ি গিয়ে ফিরে আসার সময় 500 টাকা হাতে দিয়ে এলো, ওটা তাকে স্বামীর কাছে চাইতে হতো। এটা কিন্তু আমাদের সমাজ যতই আধুনিক হোক, 1 লাখ টাকা মাইনে পাওয়া কর্মীও তার বউ তার কাছে স্বামীর কাছে স্বচ্ছন্দ টাকা যেতে পারেন না সব সময়, কোথাও গঞ্জনা শুনতে হয়, কি করছে এত টাকা, সেই তো বাপের ঘরে দিয়ে এসছো, আর কষ্ট করে রোজগার করতে হয়, কি বুঝবে তোমরা। এই গঞ্জনাটা কিন্তু একটা অভিজাত বাড়িতেও শুনতে হয়, হয়তো মুকেশ আম্বানির বউকেও শুনতে হয়, হয়তো অন্যভাবে আসে সেটা, তুমি এত ফালতু খরচা করে দিচ্ছ, এত IPL এই যে আইএসএল ডুবে গেল, সত্যি যদি মুকেশ আম্বানি বউ সেই টাকাটা পেতেন, চালু করতে পারতেন, নাহলে আইএসএল এই দুরবস্থা হতো না। কোথাও একটা মুকেশ আম্বানি হাতে টান দিয়েছেন, যে ফালতু খরচা করছে ওইগুলো ছাড়ো তো, অত মুকেশ আম্বানি বউ মুকেশ আম্বানিকে টাকা চাইতে পারছে না। ঠিক সেই রকম একটা গরিব, একটা মধ্যবিত্ত পরিবারেও ধরে নেওয়া যাক তার স্বামী চাকরি করে বা ব্যবসা করে, তাকে যে স্বামীর কাছে হাত পাততে হচ্ছে না, এটা কিন্তু তার কাছে বিরাট একটা আশীর্বাদ। হ্যাঁ, এবার সেই প্রলোভনে পা দিয়েছিল যে আমাকে 1,500 পাচ্ছি, 3,000 পাবো, আমি আসার সময় আমার দাদার মেয়েকে 500 দিয়ে আসছি, 1000 দিয়ে আসতে পারবো, আমার ঘড়িটা 500 টাকা কিনেছিলাম, বা আমার ফোনটা 6 মাসের টাকা জমালে একটা স্মার্টফোন কিনতে পারবো, বড় গাড়ি চাইতে হবে না। তার কাছে কিন্তু ওটাও একটা অক্সিজেন। ফলে আমরা যতই খারাপ চোখে দেখি, নেগেটিভ চোখে দেখি, বিষয়টা কিন্তু তা নয়। হ্যাঁ, তার কাছে ওটাও দরকার ছিল। তো সেই জায়গাটাই, এবং সামাজিক ধরনের কন্যাশ্রী, সে তার একটা মাস গেলে টাকা পাচ্ছে, একটা ছেলে তো মানে স্কুল ফাইনাল পাস করার পর সে ল্যাপটপ বা ট্যাব পাচ্ছে, এটা HS পাস করার পর বছরে একটা নির্দিষ্ট টাকা তো সে পাচ্ছে পড়াশোনা করার জন্য, সে অর্থনীতি ধসুক যাই হোক, কিন্তু আলটিমেটলি একটা বৃহত্তর মানুষের কাছে টাকাটা সরাসরি পৌঁছচ্ছিল। একটা গ্রামের মেয়ের কাছে সাইকেল কিন্তু একটা বড় পাওনা, অবশ্যই অবশ্যই, এগুলোকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার বিষয় নয়। হ্যাঁ, তো একটা বিরাট অংশের মানুষের কাছে মমতার এই সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলো পৌঁছাচ্ছিল। হ্যাঁ, তাদের মানুষের প্রত্যাশা বাড়ে, একটা সময় কেউ যদি টানা 40,000 মাইনে পায়, একটু কদিন পরে 50,000 চায়, মানুষের প্রত্যাশার সঙ্গে নিয়মিত যুদ্ধ করতে হয়। সেই প্রত্যাশাটা, বর্ধিত প্রত্যাশা হয়তো পূরণ করা যায়নি, তারা হয়তো ভেবেছিল 3,000 পাবো, কেউ ওইটা ভেবে দিয়েছে, এবার জিতলে হয়তো 2,000 টাকা হতো, কিন্তু ফলে সব কাজগুলোকে উড়িয়ে দেওয়ার মতো নয়। অনেক ইতিবাচক কাজ আছে যেগুলো আমরা অনেক সময় দেখেও দেখি না, নেহাত সমালোচনা করতে হয় বলে সমালোচনা করি, আলটিমেটলি সেই পথেই তো হাঁটছেন, বাকিদেরকে সেই পথেই তো হাঁটতে হচ্ছে। কেউ তো দুম করে বন্ধ করতে পারছে না, বা বন্ধ করার সম্ভাবনা তৈরি হলে ব্যাপক সমালোচনা হচ্ছে। ওই অন্নপূর্ণা ভান্ডার যতই কিছু লোক কমিয়ে দিক, কিন্তু মুখে বলতে পারছেন না বাকি পাবেন না, হ্যাঁ দেখছি এখন হচ্ছে, পুজো এই পাবেন, পুজোর পরেই পাবেন, ঝুলিয়ে রাখতে হচ্ছে কিন্তু। এবং আরো কিছু বাড়াতেও হবে, স্ল্যাবটা কমিয়ে হয়তো দেখা যাবে বাড়িতে এসে এত টাকার এ হলে আবার ছাড় দেওয়া হবে কিছু মানুষকে। ফলে এইগুলোকে বিরোধীকেও এই পথেই চলতে হচ্ছে, কিছু করার নেই। ওই যতই বলো পুজো অনুদান দেবো না, অমুক দেবো না, ঠিক দিতে হবে। যতই বলো ক্লাবের অনুদান দেবো না, ভুল পথে অন্যভাবে দিতে হবে। ফলে একটা সরকারের দেখানো পথে একটা সরকারকে হাঁটতে হচ্ছে। সেটাও তো বোধহয় কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বই বটে। হ্যাঁ, এবং অন্য রাজ্য করছে, শুধু আমার রাজ্য নয়, অন্য রাজ্যকেও আজ এই পথেই হাঁটতে হচ্ছে। তাতে হয়তো অর্থনীতির উপর আঁচ পড়ছে, অর্থনীতিবিদরা তার অন্যভাবে সমালোচনা করতেই পারে, কিন্তু গ্রামের মানুষ সরাসরি টাকাটা পাচ্ছে। কিন্তু আমি যত অর্থনীতিবিদদের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকেই বলেছেন যে এই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা গ্রামীণ অর্থনীতির একটা কাঠামো তৈরি করেছিলেন, যে কাঠামোটা 15 বছর ধরে বাংলাকে অনেকভাবে সুফল দিয়েছে। ঘটনা, সেই মহিলা তো নিজের মতো করে কেনাকাটা করতে পারছেন, 1,500 পেয়ে পর, হ্যাঁ, সেই চুড়ি হোক, ক্লিপ হোক, হ্যাঁ, একটা বোরোলিন হোক, হ্যাঁ,
কিনতে পাচ্ছেন, আলটিমেটলি সেই দোকানগুলো চলছে, গ্রামের অর্থনীতির টাকাটা রোলিং হচ্ছে। ফলে গ্রামের অর্থনীতির ক্ষেত্রে এটা মানে ইতিবাচক দিক তো ছিলই, অবশ্যই ছিল। এবং এখনো বলছি, এখনো মমতা ব্যানার্জির প্রতি সেই রাগ বা সেই ঘৃণা কিন্তু মানুষের নেই। হ্যাঁ, একটা ক্ষমতায় থাকতে থাকতে দীর্ঘদিন থাকতে থাকতে কিছু তৈরি হয়, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, লোকে মনে করে এ বদলালে বোধহয় ভালো হবে, কিন্তু একটা সময় গিয়ে দেখে যে বিরাট কিছু বদল হচ্ছে না। হ্যাঁ, কিছু ইতিবাচক বদল নিশ্চয়ই হয়েছে, এই সরকারের অনেক ইতিবাচক ভূমিকা আছে যেগুলো এগুলোকে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু আবার এটাও ঠিক যে সবগুলো যে ভালো হচ্ছে এমন তো নয়, 10টা ভালো হলে 10টা খারাপও হচ্ছে। তখন আবার কিন্তু সাধারণত হয়ে থাকে, তাই তো। এবং তখন কিন্তু আবার মমতা ব্যানার্জির অভাবটা অনুভূত হচ্ছে, যে এটা মমতা থাকলে এটা হতো না। যখন হকার উচ্ছেদ হচ্ছে বিভিন্ন স্টেশন থেকে, বিভিন্ন জায়গা থেকে যখন হকারদের নির্বিচারে উচ্ছেদ করা হচ্ছিল, তখন একটা অংশের কিন্তু মনে হচ্ছিল না মমতা থাকলে অন্তত এটা হতো না। হ্যাঁ, মমতা হলে অন্তত গরিবদের এইভাবে হাঁটিয়ে দিত না, কোথাও একটা অংশের মানুষের মনে আসছিল। হ্যাঁ, তাই সেই শূন্য জায়গাটা বামেরা কত নিতে পারবে সেটা সময় বলবে, সেটা তো অন্য পার্ট, কিন্তু অন্য পার্ট। কিন্তু ঘটনা হচ্ছে একটা মনে যখন এই তুলনামূলক করছে যে তৃণমূল থাকলে এটা বোধহয় হতো না, সেই তখন কিন্তু আবার মনে হচ্ছে এটা থাকলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, ফলে একেবারে ভূতকারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আবার বলছি, তৃণমূল যে দল একটা পিকে একটা কথা বলতেন মানে প্রশান্ত কিশোর, এই দল নির্বাচনে জিতে যিনি চমকে দিলেন, হ্যাঁ, ওই একদিনে তৈরিও হয়নি, একদিনে নষ্টও হবে না। দীর্ঘদিনের লিগাসি মমতা ব্যানার্জি 25 বছর ধরে দলটাকে এগিয়ে দাঁড় করিয়েছেন। 25 দিনে শেষ হওয়ার নয়, 25 দিনে 60টা এমএলএ চলে যেতে পারেন, 25 দিনে 22 জন এমপি চলে যেতে পারেন। এই জনভিত্তি দুম করে নেমে যাবে না, যে কারণে বামেদেরও আমরা যেটা বলি আসন কমেছে 11 থেকে 16, বামেরা কিন্তু সমানে সময় টক্কর দিয়ে প্রায় সরকার বদল দিয়ে হাওয়া তৈরি করেছিলেন। 16 তো বটেই, প্রায় 40% ভোট পেয়েছিল, 40% ভোট পেয়েছিল। এবং আমরা বলি, অনেক সময় বলে থাকি তৃণমূল মুসলিম ভোট পায়। একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি, সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত জেলা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ। আমি 2016 পরিসংখ্যান দিচ্ছি, মালদা জেলায় 12টা আসন তৃণমূল শূন্য পেয়েছিল, জাস্ট বিগ জিরো। মুর্শিদাবাদে মাত্র 2টো এসেছিল, 4টে পেয়েছিল, 22টার মধ্যে 4টে পেয়েছিল। অর্থাৎ 12, এদিকে 12টা আসন, ওদিকে 22টা আসন, 34টা আসন। 34টা আসনের মধ্যে 4টি আসন। যে দল 200 আসন পাচ্ছে, যে দল 200-র কাছাকাছি আসন পাচ্ছে, সেই দল সবচেয়ে মুসলিম ডমিনেটেড দুটো জেলায় 34-এর মধ্যে 4 পাচ্ছে। তাহলে কি করে বলবো মুসলিম ভোট তৃণমূল দেখছিল? ছিল না তো, ভাগই ছিল, বিভক্তই ছিল। এই 19-এর পর সমীকরণ বদলে গেল। 19-এর পর যখন একদিকে বিজেপির উত্থান ঘটছে, হিন্দু ভোট যখন বিজেপিতে পোলারাইজ হচ্ছে, মুসলিম ভোট তখন আর বাম কংগ্রেসকে সেই ভরসার যোগ্য মনে করছে, তখন তৃণমূলের দিকে তৃণমূল কনভার্ট হচ্ছে। ফলে তৃণমূলের পার্সেন্টেজ বাড়লো, বামেদের তখন পার্সেন্টেজটা কমে গেল। সেই সময়টা 20 থেকে 1 ধাক্কায় 5 নেমে গেল। কিন্তু তার আগে পর্যন্ত প্রথম 5 বছর কিন্তু বামেরা ওই 40% ভোট ধরে রেখেছেন। ফলে তৃণমূলের ক্ষেত্রেও যেটা বলছি, যতই বিধায়করা চলে যান, এখনো মমতা ব্যানার্জিকে দেখেই যারা গ্রামের তৃণমূল করতেন, এখন মমতা ব্যানার্জিকে দেখেই করেন। বা যত ভালো যেমন সরকারই হোক, তার বিরুদ্ধে কিছু মানুষ থাকবেন, এরা বিরাট অংশের মানুষ তার থাকবেন। মোদী যতই দেশের প্রধানমন্ত্রী হন, প্রথমবার এসেছিলেন 31% মানুষের ভোট নিয়ে, অর্থাৎ 69% মানুষ তার বিরুদ্ধে ছিলেন। যতই শক্তিশালী বিশ্বগুরু যাই বলে থাকুন, 69% মানুষ তার বিরুদ্ধে ছিলেন। এখনো 60% মানুষ তার বিরুদ্ধে। বিভিন্ন ছোট ছোট অ্যালায়েন্সে জিতছেন, আলাদা কথা। ফলে সরকারের বিরুদ্ধে 50 থেকে 60% মানুষ সবসময় থাকবে, সরকার যত ভালো কাজই করুক না কেন। এক্ষেত্রেও তাই থাকবে। এক্ষেত্রে সেই 50, আমি ধরলাম 50% থাকবে, 55% এখন বলতো 45-41 যদি আমরা হিসেব যাই, আমি ধরলাম সরকার যেমন কাজই করুক, সরকারের বিরুদ্ধে 50% ভোট থাকবে। কোথায় যাবে সেগুলো? এখনো বাম সেই জায়গাটায় আসেনি যে বাম 5 থেকে দুম করে 40 পাবে, 5 থেকে 10 হবে, 15 হবে। কিন্তু তৃণমূলে যে 40, সেটা 30-25 থাকবে পার্সেন্ট। ফলে তৃণমূল নিঃশেষ ভাবার কোনো কারণ নেই। যারা অতি উৎসাহে ভাবছেন তৃণমূল নিঃশেষ, তাদের হতাশ হতে হবে। মমতা ব্যানার্জি, আবার বলছি, মমতা ব্যানার্জি পথে নামলে অন্তত বিরোধী শক্তির মূল অভিমুখ মমতা ব্যানার্জি থাকবে। তাহলে এই আলোচনায় একটা জিনিস উঠে এলো, যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, তাদের হয়তো পরবর্তীকালে নিজের কথায় নিজেকে গিলে ফেলতে হতে পারে। আজকের আলোচনা তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, স্বরূপদা ভালো থাকো।